গুড মর্নিং বন্ধুরা। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। কয়েকদিন বাড়িতে ফোন করেছিলাম, প্রত্যেক দিনই শুনেছি যে ঠান্ডা পড়েছে খুব, সূর্যর দেখা নেই, কি অবস্থা, সারাদিন নাকি আগুন তাপানো ব্যস্ত। তো এইদিকেও ওই রকমই ঠান্ডা পড়েছে। সকালবেলা উঠে কোনো কিছু করতে পারিনি, তো শুধুমাত্র মেয়ের জন্য একটুখানি টিফিন বানিয়ে দিচ্ছি, এই যে চিতাই পিঠা আর তরকারি সবই আছে। অবন্তিকার বাবা খেয়ে দিয়ে চলে গেছে, গরম করা হয়েছিল, তো অবন্তিকাকেও একটুখানি খাইয়ে দাইয়ে এই যে এইটুকুনি দেবো ওর টিফিনে, দিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো। আগে এই ছোট্ট একটু পিঠা ওর হয়ে যাবে, আবার একটুখানি বড় করে দিলে ও আবার খাবে না, ভয়ের চোটে অমনি রেখে দেবে। আবার যদি বেশি ছোট করে দেই ও তখন অর্ধেক টিফিন বাড়িতে নিয়ে আসে। তো অনেক কিছু ভাবনা চিন্তা করে আমি আমার জন্য আর একটা বানিয়ে নিলাম। বন্ধুরা গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 11:24। অবন্তিকাকে স্কুলে রেখে এসে খাওয়া দাওয়া করলাম, তারপরে আমাদের ব্লগটা শুরু করলাম। তো খুব ঠান্ডা পড়েছে, কালকে আর পরশু দিন না সেরকম করে ব্লগ শ্যুট করা হয়নি, তো কালকে সেই জন্য আমি শর্ট ভিডিও দিয়েছিলাম। কালকে পুরো দিন তো কোনো ব্লগ শ্যুট করাই হয়নি, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো, সেই জন্য। তো কালকে সারাদিন তো কোনো কিছুই করতে পারিনি। তো কালকে সারাদিন শুয়ে বসে কাটিয়েছিলাম, ভাত তো অবধি রান্না করতে পারিনি। এই সাইডটা আর এই পিছন সাইডটায় এত ব্যথা, আমি হাঁটবো তাই মনে হয় যেন কপালটা যেন মাটিতে খুলে পড়ে, পিছন দিক থেকে খুলে পড়ে, এরকম অবস্থা হয়ে গেছিলো কালকে। তো সেই জন্য কোনো কিছু করতে পারিনি। অবন্তিকার বাবা অফিস করে এসে তারপরে বাড়িতে ভাত রান্না করেছিল, তারপরে খাওয়া দাওয়া হয়েছিল, এত অবস্থা খারাপ ছিল। অবন্তিকা কালকে সারাদিন সকালবেলা খেয়েছিল দুধ দিয়ে বিস্কুট, তারপরে খেয়েছিল দুধ দিয়ে চিড়া, এই করে করে কালকের দিনটা আর কি কেটে গেছিলো। তো যাই হোক, আজকে সুস্থ আছি, তো সেই জন্য মেয়েকে স্কুলে রেখে এসে ব্লগটা শুরু করলাম। তো খুব ঠান্ডা পড়েছে আবার, আর তার মধ্যে আমার না আগের মতো আবার শুরু হয়েছে, শরীরের খারাপ অবস্থা। ঠান্ডা পড়েছে, আমার হাত পা এতটা পরিমাণে অবশ হয়ে যায় না, কি বলবো তোমাদেরকে। আর এই মাথা যন্ত্রণাটা আমার অনেক দিন থেকেই, তো ছোটোবেলায় যখন হতো, তো তারপরে ডক্টর দেখিয়েছিলাম, চোখের ডক্টর দেখিয়েছিলাম, চশমা দিয়েছিল। তো আরও মনে হয় ওই জিনিসটা আবার বেশি হয়েছে। আগেরবার যেবার আমাকে মা ডক্টর দেখিয়েছিল, চশমা দিয়েছিল, তো আমি একদিন বুঝি 2 দিন স্কুলে পড়ে গেছি, তারপরে সবাই আমাকে খেপাতো, তো তারপর থেকে চশমা পড়া ছেড়ে দিয়েছিলাম। তো ওই করে করে বাড়িতে যতটুকু টাইম ছিলাম অতটুকুই শুধু চশমা পড়েছিলাম। তো এবারও ভাবছি, এবারও যদি ডক্টরকে দেখাই এবারও চশমা দিবে। আমার চশমা পড়াটা একদম বিরক্তিকর লাগে, কি বলবো তোমাদেরকে। তো শখ করে যেগুলো চশমা নেই সেগুলোও না শরমের চোটে পড়তে পারি না, এরকম অবস্থা হয় মাঝে মধ্যে। এইবার ওই যে কলকাতায় এসে 2-3 বার আর কি নেওয়া হয়েছিল চশমা, তো তাও 1 দিন কি 2 দিন এরকম অবস্থা আমার। আবার এই 2 দিন থেকে মাথা ব্যথাটা এই জন্য বেশি বেড়েছে, টেনশন খুব করছি, কি বলবো, টেনশন করতে চাই না, কিন্তু টেনশন তো ওই মাথায় এসে থাকে, চিন্তা ভাবনা এসেই থাকে। তো ভাবছিলাম যে জীবনটা যদি আমাদের এরকম হতো তাহলে এটা হতো, জীবনটা যদি আমাদের ভালো মতো প্রথম থেকেই চলতো তাহলে হয়তো বা আমাদের এত কষ্ট করে থাকা লাগতো না এত দূরে। অবন্তিকার বাবার অফিস সেই কত দূরে, ও বেচারা সেই ঠান্ডা কি গরম কি সেই সকালবেলা উঠে চলে যায়, লোকাল ট্রেন ধরে, আবার মেট্রো ধরে, তো অনেক কষ্ট করে বেচারা অফিস করে। যদি টাকা পয়সা আগের থেকে আমাদের সংসারটা ভালো হতো, হয়তো বা কয়েকটা টাকা জমতো, আমরাও হয়তো বা অফিসের কাছাকাছি ঘর বাড়ি নিয়ে ওই ভাড়ায় আর কি নিয়ে থাকতে পারতাম, মেয়েকেও ভালো স্কুলে দিতে পারতাম। কিন্তু ওই চিন্তা ভাবনাগুলো না করছে, আর আমার আবার রাগ উঠে যাচ্ছে, তারপরে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তারপরে আবার ম্যাম এসেছিল অবন্তিকার, তো ম্যাম জিজ্ঞাসা করেছে, বৌদি তোমার কি হয়েছে, এত কেন শরীর খারাপ, কিসের থেকে কি? তারপরে আমি বলছিলাম ডিটেলসে, বলতে গিয়ে আবার কান্না বেরোচ্ছে, আবার সব কিছু এগুলো ভাবতে ভাবতে আমার মাথা শেষ। তবে আমার জীবনে এতটুকু বয়সে আমি একটা যে চরম শিক্ষা পেয়েছি না, সেই শিক্ষাটা ভোলার মতো না। তোমাদেরকেও বলছি যে লাইফে না কাউকে নিজের মনে করে নিও না,
যাকে নিজের মনে করে ভাববে, যাকে প্রশ্রয় দিবে নিজের জীবনে, দিয়ে অনেক কথা বলবে, অনেক মনের দুঃখ সুখ সব কিছু শেয়ার করবে, তো সেগুলো না করো না। কি বলো তো, পরিস্থিতি আপনা আপ ঠিক হয়ে যাবে, কিন্তু যাকে একবার মনের কথা বলে ভালোবেসে অনেক কিছু করেছো, তো সেই লোকগুলো যখন আঘাত করে না, যখন করে, তখন সেই ব্যথাগুলো মানে ভোলার মতো না। লাইফে যা হচ্ছে তা তো হতেই থাকবে, কিন্তু যাকে ভালোবেসে আর কি সব কিছু শেয়ার করা হয়, সব কিছু বলা হয়, তারপরে সেই ব্যক্তি যখন আঘাত করে না, সেইটা আর মেনে নেওয়া যায় না। তবে আমার জীবনে যদি ওই বদমাশ লোকগুলা, সুবিধাবাদী লোকগুলোর মানে যদি প্রশ্রয়টা না দিতাম আমার জীবনে, তাহলে হয়তো বা আমার জীবনে এতটুকু মানে অশান্তি আসতো না, এতটুকু ক্ষয়ক্ষতি হতো না আমার সংসারে। তো যাই হোক, গোছগাছ করা কমপ্লিট, আবার ওই কথা জোড়া দিলাম, তো আর না বলি। কথা বলতে বলতে এদিকে আমার গোছগাছ করা কমপ্লিট হয়ে গেছে। এই মেশিনটা ওই ঘরে পড়ে আছে, ওই ঘরে ভেবেছিলাম যে কাজ করব, কিন্তু ওই ঘরে যখন থেকে নিয়ে গেছি তখন থেকে আর কোনো সেলাই করাই হয় না। তো আবার এই ঘরে নিয়ে আসলাম, তেল দিয়ে দিচ্ছি, ভালো করে মুছবো। আবার আজকে তো সেলাই করা যাবে না, আজকে মানে 1-1.5 ঘন্টা পরে যাবে, কিন্তু এখন আর আজকে আর সেলাই করব না, কিন্তু মুছে টুছে রাখতেছি, কালকে থেকে শুরু করব। ওই আমার কাছে কয়েকটা চুড়িদারের পিস আছে, কুর্তির পিস আছে, তো সেগুলো সেলাই করব। নিজের হাতে যে বানিয়ে জিনিস পরা, এটার মজাই আলাদা। এই যেটা কুর্তি পরে এখন আমি ভিডিও করতেছি, তো সেই কুর্তিটা নিয়ে এসেছি 200 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে নিয়ে এসেছি, 2 দিন পরেছি বুঝি, তাতেই সেলাই ফেটে যাওয়া শেষ। তো কিনে আনার পরে যে পরবো, আমার না মনই চায় না, কেন বলো তো, ওই সেলাই ফেটে যায়, মানে শেপটা নষ্ট হয়ে যায় এই কারণে। আবার অনেক কয়েকজন অবন্তিকার স্কুলের মানে ওই বাচ্চাগুলোর মা বলছে যে রুমকি তুই যদি পারিস তা আমাকে বানাই দিস তো 1-2টা। তো আমি বলছি যে ঠিক আছে বানাবো। তো ওরা যদি, একজন ফোন করে বলেছিল রবিবারের দিন যাব, কি বলে আমি কাপড় নিয়ে যাব, তুই সেলাই করে দিবি। ঠিক আছে। তো সেই জন্য ভাবছি যে বড় বাজারে গিয়ে আমার জন্য কয়েকটা চুড়িদারের পিস, তারপর চুড়িদারের পিস বলতে কি ওই থান কাপড়গুলো যেগুলো সব কিছুই বানা যায় আর কি, প্যান্ট জামা সব কিছুই আর কি, তো সেগুলো এনে 2-3টা ফ্রক বানাবো, আর প্যান্ট আর কুর্তি সেগুলো বানাবো। আবার অবন্তিকার বাবা আমাকে নিয়ে যেতে চায় না, বলে অল্প কয়েকটা জিনিস দেয়ও না পাইকারি রেটে, আবার ওই অত দূরে গিয়ে আসা দরকার নেই, এখান থেকেই নাও। আমি আবার বলি যে ওইখানে নিলে মন পছন্দের জিনিস নেওয়া যায়, আবার বাইরে যদি একটা করে নেই, ওই রেডিমেড জিনিসেরও যা দাম, আবার মানে তৈরি করা জিনিসেরও যা দাম, আবার ওই থান কাপড়গুলোরও তাই দাম পড়ে যায়, সেজন্য আবার ওইরকম করে নিতে ইচ্ছে করে না। এই যে এই কয়েকটা চুড়িদারের পিস রয়ে গেছে, কোনোটার ওড়না নেই, কোনোটার প্যান্টের পিস নেই, এটা হচ্ছে আমার মানে একটা নাইটের পিসের কাপড়, কুর্তি কেটে রেখে দিয়েছি। বাসন টাসন মাজা শেষ সব কিছু, এখন একটুখানি রেস্ট নিয়ে ফুলগুলোকে দেখে, ফুলগুলোকে আদর করে তারপরে বাকি কাজ করব। আর এই ফুলগুলো দেখো, এগুলোর জন্য কি নাম মনে নেই আমার, কিন্তু এই ফুলগুলো গাছ যখন এনেছিলাম তখন লাগানোর পরে না পাতাগুলো কেমন যেন ঝেমড়ে গেছে, তারপরের থেকে ফুলগুলো কোনো রকমে এই 1-2টো ফুটেছিল, আর তারপরে ফোটা বন্ধ হয়ে গেছিলো। আর এই ফুলগুলো না দিনের রোদের বেলা মানে ফোটে, এই যখন সকালবেলা থাকে তখন না কড়ি অবস্থায় থাকে। এই রাম, দেখো 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 আমার মেয়ে কি করেছে দেখেছো, এখানে অ্যালোভেরার গাছের এই জায়গাটা ভেঙে দিয়েছে। আর এগুলো হচ্ছে সর্ষের গাছ, সর্ষে কেমন হয়ে গেছিলো, মানে পচা পচা টাইপের, বাটা খাওয়ার মতোও ছিল না। তো আমি কি করলাম যে বাটা খাবো না, দূর থাক, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম, আর দেখো কত সুন্দর চারা বেরিয়েছে, চারা বলতে ওই সর্ষে শাক হবে। আর এখানে দেখো স্ট্রবেরি, হাত দিয়ে নাড়তে নাড়তে এই স্ট্রবেরি তো মানে দফায় রফা করে দিয়েছে আমার মনে হচ্ছে। ওই দিকেরটা ভালো হচ্ছে, ওই যে ওইটা। এই ফুলটা না ভীষণ ভালো লাগে, প্রজাপতির মতো দেখতে, কিন্তু উঁচু জায়গায় লাগালে ফুলগুলো ভালো বোঝা যায়। এখানে দেখি
এই যে দেখো বন্ধুরা, দেখো এই কটা ফুলের গাছ আমি উপরে দিলাম। তো নিচে না রাস্তা নেই, নিচে আছে তোমার ড্রেন, পড়লে ওই ড্রেনের ওই দিকেই পড়বে। আর লোকজনেরও মাথায় পড়ার মতো ভয় নেই। থাক, যদি থাকে তো ভালো, না হলে লোকজনের মাথায় পড়বে না আর কি। খুব ভাল লাগছে এখানে রেখে। বন্ধুরা, আজকে আমি রান্না করব হচ্ছে মোচার তরকারি। তো সেই জন্য দেখো এখানে যা যা রান্না করব সবগুলো নিয়ে এসেছি। এখানে আছে হচ্ছে মটরশুঁটি, গাজর, এগুলো ছুলে রাখতে হবে, তাহলে সবজির মধ্যে, যে কোনো সবজির মধ্যে তাড়াতাড়ি দিতে পারবো। ধনে পাতা, এখানে আছে মোচা, আর এখানে আছে সিম। এই 3টা সিম এনেছি হচ্ছে সেদ্ধ খাওয়ার জন্য, খুব ভালো লাগে সেদ্ধ খেতে। আর বাকিগুলো চচ্চড়ি আলু দিয়ে। বন্ধুরা, মোচা কেটে বেছে নিয়ে তারপর সেদ্ধ করে নিলাম। তারপরে দেখো এখানে মুড়িঘণ্ট করবার জন্য মশলাটা করে নিচ্ছি, বেশি করেই করে নিচ্ছি। এই বড় জারটার মধ্যে না বেশি করে করলেই ভালো হয়, আর বেশি করে রাখলে ফ্রিজ আছে, কোনো অসুবিধা হয় না আর কি। তো পরে আর রান্না করার সময় বাটাবাটির ঝামেলা থাকে না, তো ওখান থেকে নিয়ে দেওয়া যায়। তো যাই হোক, এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, তারপর টমেটো এগুলো নিয়ে নিয়েছি, একটা পেস্ট বানাবো। আর ওইদিকে দেখো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি মুড়িঘণ্টায় দেওয়ার জন্য। আর মাছের মাথা নেই আজকে, মাছের মাথা অবন্তিকার বাবা বাড়ি চলে এসেছে, বলছি যে আনতে, ও বলছে এখন আর পাওয়া যাবে না, বাদ দাও, এমনি রান্না করো। আজকে আবার অবন্তিকার বাড়ি ফিরতে ফিরতে 5টা বেজে যাবে। স্কুলে নাকি এক্সট্রা একটা ইংলিশ শেখানোর জন্য ক্লাস হবে, ইংলিশ কম্পিউটার, তো সেই জন্যই দেরি আর কি, আজকেই প্রথম। তো অবন্তিকার বাবা বাড়ি চলে এসেছে, তো অবন্তিকার বাবাই গিয়ে আনতে পারবে। আমি এইদিকে রান্নাটা বসিয়ে দিলাম। এখানে আমি কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি। আর তারপর দিয়ে দেবো হচ্ছে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলার মধ্যে ওই যে লং, দারচিনি, তারপর হচ্ছে এলাচ, এগুলো দিয়ে ভালো করে ভেজে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেটে রাখা ওই মশলাটা 2-3 চামচ। দেওয়ার পরে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে দিব হচ্ছে শুকনো যে মশলাগুলো, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। জল দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চালটাও ভালো করে এতে আর কি ভাজা ভাজা করে নেব। আর ইদানিং আমি সবজির মধ্যে খুব সামান্য তেল দিয়ে রান্না করি। অবন্তিকার বাবার অবজেকশন যে তুমি সবজির মধ্যে বেশি তেল দিয়ে ফেলো, তো শরীর খারাপ হয়, এই জন্যই। তো তেল কম দিয়ে রান্না করলে আবার খুব দেরি হয়, কি বলবো তোমাদেরকে। তেল একটু বেশি করে দিলে ভাজাটাও তাড়াতাড়ি হয়, আর তেল কম দিলে বেগুন ভাজাই দেখো তো করে সেই মানে গ্যাস শেষ হয় আমার মনে হয়, কেন জানি না। যাই হোক, আর তলার দিকটা কেমন যেন লেগে যায়। তো আজকেও দেখো তলার দিকটা খুব লেগে গেছে, পুড়ে গেছে। তারপরে আমি কি করলাম, মুড়িঘণ্টগুলো আবার নামিয়ে, বাটি থেকে করে নামিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবার আমি মুড়িঘণ্টগুলো দিয়ে রান্না করতেছি। তো
দিয়ে দিলাম হচ্ছে কাজু কিশমিশগুলো, দিয়ে তারপর একটুখানি জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণেই দেবো যাতে চালগুলো সেদ্ধ হয়। তো তারপরে মুড়ি ঘন্টর মধ্যে না একটু জল বেশি দেওয়াই ভালো। তো বেশি আবার কমও না, বেশি মানে বেশিও না। তো করে মুড়ি ঘন্ট ওইদিকে হয়ে গেছে। গরম মশলার ফ্লেভার তো আগেই দিয়ে দিয়েছি, তারপরে আর লাস্টে দেইনি, ঘি দিয়ে নামিয়েছি। এখানে দেখো অবন্তিকার বাবা নিয়ে আসলো অবন্তিকাকে, তো খেতে বসেছে। আজকে বাড়িতে আছে হচ্ছে বাসন্তী পোলাও, ভেজ চপ, পাঁঠার মাংস, ল্যাংচা, চাটনি, এগুলো অবন্তিকার বাবা আজকে নিয়ে এসেছে। অফিসে খাওয়া দাওয়া ছিল, ওর পেটটা খারাপ জন্য ও খায়নি, তো বাড়িতে নিয়ে এসে অবন্তিকাকে আর কি দিয়ে দিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।